আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। সে দেখেন যে গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংকে যারা চাকরি করতো, ওই যে এই কর্মচারীরা, তাদের বেতন বোনাস এগুলো নিয়ে তার বিশাল ঝামেলা আছে। 666 কোটি টাকার যে ঝামেলাটা, সরকারের কর দেয় না, কর্মচারীদের এই বেনিফিটের টাকাগুলো দেয় না, এগুলো নিয়েই তো তার বিরুদ্ধে অনেক কথাবার্তা আছে, সত্য ঘটনা ওগুলো সব। তো সে আসছে পুরো দেশটাকে খাইতে, দেশটাকে বেচতে, সে তার নিজের স্বার্থ বুঝে। এখন সে আমাদের বেঈমান বলবে, জোচ্চোর বলবে, রাজাকার বলবে, আরো কত কিছু। কারণ সে তো এরপরে সে তো আর কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। রাজনৈতিক দলের নেতারা বলে না, তার কারণে তারা তো তারপরে যখন পাবলিকের কাছে তখন কি আপনি কি কইতেছেন, মস্কারি করেন। যেন আপনি একটা জিনিস সব ভুলা যান, খুব কাছের একটা জিনিস দেখেন, মানে এই যে 4-5 দিন আগের বিভিন্ন ভিডিওতে এখন দেখা যায়, এই যে এনসিপির নেতারা যেখানেই ভোট চাইতে যায় না সেখানে পাবলিক জিগায়, ভাই বন্যার সময় ত্রাণ তহবিলের সেই 12 কোটি টাকা কোথায়? এটা কিন্তু সবাই জিগায়। এইটা জিগাইলে তখন তারা খিচা যায়। এবং এই যে ডারবিন নাসির, তারে 2 দিন আগে জিজ্ঞেস করছিল, বলছে হ্যাঁ আপনারা খুব ভালো ছিলেন, কিন্তু আপনারা তো জামাতের ভিতরে যাইয়া, পেটের ভিতরে যাইয়া আপনারা নিজেরাও রাজাকার হইয়া গেলেন। আপনারা কয়দিন আগে এরা রাজাকার, অমুক রাজাকার বলে খুব গালি দিচ্ছেন, তাহলে এখন কেন হেদের লগে গেলেন? প্রশ্নগুলো জবাব তো এখন দিতে পারতেছে না। তো এইটা হচ্ছে যে রাজনীতিবিদ আর একজন দখলদার এর মধ্যে পার্থক্য। যে এ তো আর কোথাও ভোট চাইতে যাবে না বা কিচ্ছু হবে না, এ যতদিন আছে লুইটা পুইটা খাইবো, যেই সময় শেষ সে একটা বিমানে উঠবে আর চলে যাবে, কারো ক্ষমতা নাই তারা আটকানো। আপনি এরপরে বিচার করে আপনার প্রয়োজনে আপনি 50,000 বার ফাঁসি দেন। আমার এক বন্ধু ছিল, সারা বিটলা ছিল, তা আমরা তারা মাঝে মধ্যে কইতাম, দোস্ত তুমি মারা গেলে ইয়েতে যাইবা না, এই বেসতে যাওয়ার দোজকে যাও, যাই যাও, মারা তো যাইবা না, কয় হজামু তো, কয় তখন তো তুমি মারা গেলে এই যে এগুলা করতেছো এটার জন্য কি মারাটা মারবে আল্লাহ। হে কয় যে গরম তেলের মধ্যে আমার মাছের মতো সাই সাই করে ফ্রাই করবে, তো করুক না, আমার কি, আমি কি জানুম নাকি তখন? না তোরা দেখবি না আমি দেখুম, কেউই দেখুম না। ডাক্তার ইউনিসের অবস্থা হচ্ছে এরকম। তারপরে জাহান নাম করেন গা, মারেন গা, পিডেন গা, আমি তো থাকুমি না এই দেশে, আমি তো দেহুমি না, আমি তো যা খাওয়ার খাইয়া যাবুগা। সুতরাং এখন বেইমান বলবে, জোচ্চোর বলবে, জালিয়াত, সে বলতেছে আমাদের দেশের সব জালিয়াত, একমাত্র উনি সৎ ব্যক্তি, উনি সুফি ব্যক্তি, মানে ওনার মতন বাংলাদেশে উনি একমাত্র ব্যক্তি যিনি জন্মলগ্ন থেকে একেবারে ওই যে আপনার বলেন আমাদের নবী নবী রসুলদের মতন অবস্থা ওনার, আর না সব আমরা জালিয়াত। কিন্তু দেখেন বাঙালি বা বাংলাদেশের লোক এইটা নিয়ে খুব একটা কথা বলবে না, ওরা বলে যে না ঠিকই আছে, ইউনুস কাকা ঠিকই বলছে। সুতরাং এই বিষয়ে আর বেশি কিছু বলার নাই। আসলে আমাদের ভিসা দিতেছে না অন্য কারণে, কারণ হচ্ছে এই মুহূর্তে আমাদের ভিসা দিচ্ছে না, কারণ ওই যে আমাদের সাদা টুপি দেখছে না রাস্তা রাস্তায় মানুষ ভয় পাইতেছে যে এগুলো যদি আবার এইখানে আসে, এইখানে এসে তো সেম করবে, এইসব কারণে। বাংলাদেশটা জঙ্গিবাদী দেশে রূপান্তরিত হয়েছে। আর এখন ভিসা দিবে না কেন ভাই? আর ভিসার দরকারই বা কি? ইউনূস সাহেব বলছে না যে আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্ব আমাদের কাছে আসবে। বিশ্ব এখন আপনাদের কাছে যাইতেছে, তো আপনার ভিসার দরকার কি? কি কারণে ভিসার দরকার আপনার? কোনো দরকার নাই তো। আর ভিসা দিচ্ছে না, এখন ওই যে ইয়ে আসতেছে না, কি বলে, ইনভেস্টমেন্ট আসছে কেন? আজকে ওনার একজনের বক্তব্য শুনলাম, বললো যে শেখ হাসিনা 2,000 কোটি টাকা, না জানি 200,000 কোটি টাকা ঋণ রেখে গিয়েছে, যেটা এখন 23,000 কোটি টাকা তো হয়ে আসছে। কারণটা কি? এখন 2,000 গুণ বেড়ে গেছে বলছে, এখন আরো বেশি বাড়ছে। তো এখন তো উন্নয়ন কর্মকাণ্ড নাই, আপনার ঋণ তো হয় উন্নয়ন কর্মকাণ্ড করলে, ওনারা তো কিছুই করে নাই, তাহলে এত বাড়া বাড়লো কেন? এখন ওনাদের এই ইউনুসকে কি বলা যায় জানেন? ইউনুসকে বলতে পারেন আপনি একটা জিনিস, যে দেশ খাইলো, গ্যাস খাইলো, খাইলো ক্রিকেট শেষ, এইবার ওনারা নির্বাচন করে ভাগবো, এটি হচ্ছে এখন ইউনুস মিয়ার মূল। প্রথমে দেশ খাইয়া শেষ করছে, গ্যাসও খাইয়া বলাইছে, ক্রিকেটও শেষ, খাওয়া শেষ, এখন আর এই একটা কোন রকম ইলেকশন দিয়া ওনারা ওনাদের পয়সা করে নিয়ে ভাগবো, এটি হচ্ছে মূল কাহিনী, এছাড়া অন্য আর কিছু নেই। এইটা কি আপনি জানেন না? এটা না জানলে তো মাসুদ সাহেব আমি বলবো যে আপনাকে আবার ক্লাস 5-এ পড়া উচিত। কারণ হচ্ছে ধরেন দেশের যে উন্নয়ন, শেখ হাসিনা যাওয়ার লগে লগে উন্নয়ন নিয়ে গেছে,
জিডিপি ছিল 6%-এর উপরে, সেটাও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন ওই জিডিপিও নিয়ে চলে গেছে গা, বুঝতে পারছেন? গ্যাস পকেটে করে লয়ে গেছে, ওই তেল নুন আটা সব আওয়ামী লীগই নিয়ে গেছে গা। তো এটা পকেটে করে নিয়ে গেছে না, উনি তো কিচ্ছু পাইনি, তো শূন্য পাইছিল নাকি? ওনার কাছে কিছুই ছিল না উনি যখন বাংলাদেশে আসছেন আর কি। উনি তো যুদ্ধ বিধ্বস্ত দেশ পাইছেন নাকি, আফগানিস্তানের মতো বা সিরিয়ার মতো, লিবিয়ার মতো কিচ্ছু ছিল না, সব তো ওনার করা। ওনার ইঞ্জিনিয়ারিং তো সারা বাংলাদেশে এখন যা করা, এই যে ধরেন ফ্লাইওভার বলেন, থার্ড টার্মিনাল বলেন, এই বলেন সেই বলেন, সব তো উনি করছেন 17 মাসে। যার কারণে উনি যা ইচ্ছে তাই বলতে পারেন। তবে এইটা, এই যে শুনতেছে বাঙালি, যে শুনে বাঙালিকে যে উনি উঠতে বসতে জুতা দিয়া মারতেছে, এইটা বাঙালি শোনার দরকার ছিল। এই জুতার বাড়ি আমাদের বাঙালির খাওয়া উচিত ছিল, খাইতেছে, এরপরে শিক্ষা হয় নাই, অদূর ভবিষ্যতে হবে কিনা জানি না। কারণ বাঙালি এমন একটা জাত, এদের প্রেডিক্ট করা সম্ভব না। পৃথিবীতে আপনি সব প্রেডিক্ট করতে পারবেন, আপনার মাথায় হাত দিয়ে কইতে পারবেন যে এবার জ্বর 100-র নিচে না 100-র উপরে, বুঝছেন? আপনি বিয়া কইরা বুঝতে পারবেন যে সংসার আগামী 50 বছর টিকবে কিনা, এইটা হয়তো প্রেডিক্ট করতে পারবেন বিয়ার পরে, কিন্তু বাঙালিরে প্রেডিক্ট করতে পারবেন না। কারণ এরা হচ্ছে যেই পাতে খায় ওই পাতেই ছিদ্র করে ফেলায়। এই হচ্ছে জাতি হিসাবে আমরা খুব গর্বিত। না না মাসুদ ভাই, এটা দ্বৈত নীতি হয় নাই, আপনি এটা বুঝেন নাই ব্যাপারটা। ধরেন আপনারা কেউ গুলি করছে, এখন আপনি একজন ক্রিকেট প্লেয়ার, আপনি কি গুলি কি ক্রিকেট ব্যাট দিয়ে হাঁটাইতে পারবেন? তা তো পারবেন না, এই জন্য ক্রিকেট প্লেয়ার পাঠানো হয় না। কিন্তু এই যে ধরেন এখন মিছিল হবে, মিটিং হবে, বাংলাদেশি দেখলে ওখানে শুটার পাঠাইছে, তার মানে ওদের হাতে গান থাকবে, ওরা গুলি করে দিবে সোজা, এই জন্য শুটার পাঠাইছে। এটা কত বড় বেকুব, বেকুব কি, এটা আরো বড় গালি দেওয়া উচিত। শুনেন, ওই যে ক্রিকেটটারে বরবাদ করে দিয়ে তারা গাদ্দারি দেখাইছিল, মনে করছিল কি জানেন, আমাদের পাকিস্তান আর আমরা ভাই ভাই, আমরা যাব না বললে ইন্ডিয়া পায়ের উপর পরে গড়াগড়ি দিয়ে কানবে, এটা মনে করছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট। এবং আসিফ নজরুল তো এইটাও বলছে কি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট সরি বলে নেই আমাদের। আরে হারামজাদা, ইন্টারন্যাশনাল লটাই জানো না আইসিসি ক্রিকেটের, যে ওইখানে কোনো দেশের সরকার কিছু বলবে না, নিরাপত্তার দায়িত্ব তো আইসিসি, ওটা তো ইন্ডিয়ান গভর্নমেন্টের ছিল না। সেই জায়গায় তারা খেলতে গেল না, ক্রিকেট বরবাদ। এখন চিন্তা করছে যদি এইসব শুটার মুটার বাকি খেলাধুলাও বরবাদ করি, তাহলে এরপরে আরো অনেক এশিয়ান কাপ মাপ সবকিছু থেকে বাদ পড়বে। এখন বাদ পড়বে, ইন্টারন্যাশনালি আরো ব্যান্ড হয়ে যাবে, এই ভয়ে শুটার ভাইদেরকে পাঠাইছে। তো এটা আপনি যেটা বলছেন কথা ওইটাই একদম 100% ঠিক, যে এটা দ্বিচারিতা। ক্রিকেটার পাঠাইলে যদি গন্ডগোল হইতো, তাহলে শুটার পাঠাইলে কেমন গন্ডগোল হবে না ভাই? কেমন দ্বিচারিতা? এখন নিরাপত্তার বিষয়টা শেষ মানে বলতে ওইটাই বললাম, যে এখন সম্ভবত যে শুটারের কাছে গান থাকবে, শুটারের কাছে মনে হয় গান থাকবে, যার কারণে নিরাপত্তা এখন আর সমস্যা হবে না, বিঘ্নিত হবে না। ওই যে বডিগার্ড নিয়ে ঘুরে না কিছু কিছু লোকজন, দেখেন না এই আমাদের দেশের মন্ত্রী মিনিস্টাররা, যেমন ওই যে গানধারী বন্দুকধারী লোকজন থাকে, নির্বাচনে এখন যারা দাঁড়াইছে তাদের কাছে বন্দুকধারী আছে, তা আমাদের শুটারদের কাছে তো গান থাকবে ভাই, এই জন্য ওরা এখন ভয় পাচ্ছে না। এখন এই যে আজকে দেখেন এই যে চাউল আইতেছে, কালকে আরো আইবো, আস্তে আস্তে আরো আসবে, এটা মুখে মুখে। এটা ঘটনা হচ্ছে যে ভারত বিদ্বেষী দেখাইয়া কিছু ভোট সংগ্রহ করা যায়, ভারত বিদ্বেষ দেখাইয়া, হিন্দু ধর্ম দেখাইয়া মৌলবাদীরা কিছু সুবিধা আদায় করে। আজকে আপনি এইটা কেন, আপনার একটা জিনিস বলি, আপনার আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে তালেবানরা আজকে, আফগানিস্তানের তালেবানরা গতকালকে ঘোষণা দিচ্ছে আবার সে দাস প্রথা আসতেছে আফগানিস্তানে, দাস দাসী প্রথা প্রচলন করবে ওরা, অলরেডি করেই ফেলছে, সম্ভবত ইমপ্লিমেন্ট করে দিচ্ছে। তো এরকম এগুলো দেখাইয়া, মানে ওই যে ভারত জুজুর ভয় দেখাইয়া কিছু ভোট পাওয়া যায়, কিছু বেনিফিট পাওয়া যায় এটার জন্য। কিন্তু ভারত যদি খানা না পাঠায়, তাহলে এরা খাইতে তো পারবেই না। এরা ওই যে এখন কয় না বহুত জায়গায়, যে ওই যে ইয়ে করে, কি বলে আপনার, এই কোথাও আসলে আপনি হেলমেট নিয়ে আইসেন, ওই হেলমেট কেনার পয়সাও থাকবে না তো বাংলাদেশের, হেলমেট তৈরি করার কারিগর নাই বাংলাদেশে। হেলমেট বলতে আবার আপনার যে মোটরসাইকেল চালাচ্ছে হেলমেট না, এটা অন্য হেলমেট, যারা বুঝেন তারা বুঝে নিয়ে, ওই হেলমেট বানানোর জিনিস নেই আমাদের কাছে। আর তো ভাত চাইল ডাই,
ভারত যদি এখন সব বন্ধ করে দেয়, না খেয়ে মরবে, দুর্ভিক্ষ হবে। তো ভারত চায় না যে বাংলাদেশ দুর্ভিক্ষে পড়ুক। কারণটা কি জানেন? যদি বাংলাদেশ দুর্ভিক্ষে পড়ে, আপনারা সব তো ভারতে ঢুকবেন তখন ইনকাম করার জন্য। এই জন্য ভারত কাছে তোমরা একটু একটু খাও বাবা, বাইচা থাকো, নিজের দেশে থাও, আমগো এখানে আইসো না তোমরা। কারণ তোমরা এত বড় কাঙ্গাল জাত, এত বড় হারামি জাত, যে এই জাতের নেওয়া খুবই দুষ্কর। সুতরাং যে ভারত বিদ্বেষিতা যা বলেন আর যাইতেই বলবেন বলেন, এটা এটা মুখে মুখে, এটা অন্য কিছু না। এটা আমাদের বঙ্গু পাপীরা এখনো বুঝে না, বাঙ্গুস্তানের যে পাপীরা আছে এরা এখনো বুঝে না যে এটা কি। বাংলাদেশের সরকার সহ সামরিক বাহিনী হ্যাঁ ভোটের জন্য প্রচার চালাচ্ছে। আর হ্যাঁ ভোটের ভেতরেই আছে আসলে সেই ওয়ান্ডারফুল ডায়মন্ড টুথ পাউডার, যে হ্যাঁ ভোট জিতাইতেই হবে। জিতাইলে এখনকার যে সরকার, এই সরকার আরো 6 মাস থাকতে পারবে। ওই যে 180 দিনের যে পোস্টটা দেখাইছেন সেইটা, কারণ 180 দিন এই গণপরিষদ থাইকাই 180 দিনের ভেতরে আপনার এই যে জুলাই সন্ত্রাসী যোদ্ধাদের কার্যকলাপ অমুক তমুক এগুলো সব সংবিধানের ভিতরে আনতে হবে। যদি 160 দিন বা 270 দিন যদি ইয়ে না হয়, হ্যাঁ, তাহলে এই জিনিস অটোমেটিক সংবিধানে সংযুক্ত হবে। এইসব কর্মকাণ্ড করার জন্যই হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাইতেছে সরকার, এবং হ্যাঁ ভোট জিতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। তো ওই সময় সরকার কে থাকবে? এরা তো এমনি সংসদ সদস্য থাকবে, এরা সরকার গঠন করতে পারবে না। সরকার থাকবে হচ্ছে যে ইউনুসীয় বাহিনী এই 6 মাস। তার মানে হচ্ছে যে এই যে এখন মূলা ঝুলাইতেছে যেটা বিএনপির ধারে, যে আপনি যাই করবেন করেন, এই আমরা 6 মাস আরো থাকবো। মূল কাহিনী হচ্ছে যে এইখানে, হ্যাঁ 6 মাস পরে তো অন্য আর কিছু ঘটাইবে, এরপরে কবে 270 দিন, 270 ডেজ, যে আমরা আরো সংবিধানের অমুক সংস্কার করতে হবে, তমুক সংস্কার করতে হবে, সংস্কার কমিটি আছে, ঐশী আছে। মানে গঠন হচ্ছে যে কোনো উপায়ে এরা থাইকা যাবে ক্ষমতায়, এরা ক্ষমতা থেকে যাওয়ার চিন্তা নাই। এইটা কিন্তু বিএনপি বুঝে নাই। এই কথাটা এর আগে অনেক আগে থেকে আলোচনায় ছিল, কিন্তু ঘটনা যে আলোচনা ছিল মানে খুব ছোটখাটো অল্প করে। যেমন আজকে যে সর্বপ্রথম আপনি আলোচনায় আনলেন যে ডাক্তার ইউনূস বলছে যে বাংলাদেশের সব জালিয়াত, এটা আপনি আনছেন, হয়তো আরো একজন বা দুইজন আনবে। এটা কিন্তু খুব হাইলাইট করা হয় না। তার কারণ কি জানেন? আমাদের দেশে একের পর এক ঘটনা এমন ঘটে যে একটার আধারে আরেকটা ডুবে যায়। এখন আপনি একটা কথা বলি, দেখেন আমরা ওই যে দীপু চন্দ্র দাস নামে যে ছেলেটাকে আগুনে পোড়ায় মারছিল, মনে আছে? এটা নিয়ে সারা বাংলাদেশে খুব হইচই হয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়া পর্যন্ত এটাকে হাইলাইট করছে। ঠিক সেম ঘটনায় গত 2 দিন আগে নরসিংদীতে একটা হিন্দু ছেলেকে জেলখানায় পিটে মারা হয়েছে, একটা হিন্দু ছেলেকে দোকানের ভিতরে আগুন লাগাইয়া গ্যাসের ইয়েতে মারা গেছে ছেলেটা, তাও বাইরে থেকে আগুন লাগাই দিছে। বলছে যে আগুন লাগাইছে সে পাগল ছিল, মানসিক বিকারগ্রস্ত। এখন এই দুইটা ছেলের নিয়ে কোনো হইচই হয় নাই কেন বাংলাদেশে বা কোথাও? তার কারণ ছিল ওই সময় ঘটে গেল কি, ওই যে বাচ্চা ছেলে, মৃত বাচ্চা ছেলে গেল জীবিত বাপরে দেখতে জেলখানায়, মনে আছে? সাদ্দামের কথা, সাদ্দামের কারণে ওই দুইটা জিনিস চাপা পড়ে গেছে, কারণ এটা আরো নৃশংস হয়েছে, স্ত্রী পুত্র, মৃত স্ত্রী পুত্র গেছে এগুলো। তো এই জন্য সেম ঘটনা, যে এই কাহিনী কিন্তু ওরা আগে থেকে বলছে, এটা অনেক কিছু জায়গায় আলোচিত হয়েছে এর আগে, 2-3 জন আলোচনা করছিল, খুব বেশি হয় না। আজকে এটা পত্রিকা সভায় এখন আপনিও বলতেছেন, এরপরে তো আরো অনেকে বলবে, এটা আরো বিচার বিশ্লেষণ বাইর করবে। এখন যে এই যে আপনার ওই যে এরা ইয়ে করছিল না, কি বলে এটাকে, কি কমিটি একটা করছিল না, সংবিধান চেঞ্জ, অমুক চেঞ্জ তমুক চেঞ্জের বহুত কমিটি, দলে দলে নেতারা গেছে, ওনারা যা কথা বলছে এদের মুখ থেকে এখন বের হবে। এখন দেখতে হবে যে বিএনপি কি বলে, যে এগুলা তাদের সেই আলোচনায় ছিল কিনা। ওই যে যমুনাতে বৈঠক বারবার, এগুলো এখন দেখবেন। 12 ফেব্রুয়ারি সবকিছু ঠিকঠাক থাকলে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একসাথে অনুষ্ঠিত হবে গণভোট। তবে সরকারি প্রচার আর সরকারের কর্তা ব্যক্তিদের হম্বি তম্বি দেখে আপনার হয়তো মনে হতে পারে এটি আসলে গণভোট নয়, এটি হলো মিশন হ্যাঁ ভোট। অন্তর্বর্তীকালীন সরকার এবং এর অংশীজনরা এই গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে যেভাবে ব্যাপক প্রচারণা চালাচ্ছে আর আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহলে এবং নাগরিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার চেয়েও বড় কথা হলো, হ্যাঁ ভোটের প্রচার নিয়ে সরকার ও নির্বাচন কমিশন মুখোমুখি অবস্থানে নেমে গেছে।
একদিকে নির্বাচন কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিচ্ছে, অন্যদিকে সরকারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি দপ্তরে হ্যাঁ ভোটের প্রচারণার জন্য লোগো ও ব্যানার ব্যবহারের নির্দেশ জারি করা হয়েছে। সূত্রগুলো বলছে, অধ্যাপক আলী রিয়াজের পক্ষ থেকে যতই দাবি করা হোক না কেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় নামতে কোনো আইনি বাধা নেই। বাস্তবতা হলো 1979 সালের প্রজাতন্ত্রের কর্মচারী আইন বিধিমালা অনুযায়ী অশনির সংকেত দেখতে পাচ্ছেন। আমলাদের আশঙ্কা ভবিষ্যতে এর জন্য তাদেরকে কেজি ধরে জেলে যেতে হতে পারে। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই গণভোটে হ্যাঁ ভোট প্রদান করা সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য, কিন্তু সংবিধান, নির্বাচনী আইন এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের আচরণবিধি বিশ্লেষণ করলে দেখা যায় সরকারের যুক্তিগুলো এবং প্রচারণার পদ্ধতিগুলো সরাসরি আইনি ও সাংবিধানিক লঙ্ঘনের শামিল। বাংলাদেশের সংবিধানে গণভোটের বিধানটি কখনোই স্থিতিশীল ছিল না। 1972 সালের মূল সংবিধানে গণভোটের কোনো উল্লেখ ছিল না, কারণ সংসদীয় গণতন্ত্রের মূল দর্শনে সংসদকে জনগণের আকাঙ্ক্ষার সর্বোচ্চ কেন্দ্র হিসেবে গণ্য করা হতো। তবে 1975 সালের পরবর্তী সামরিক শাসনামলে সংবিধানের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে গণভোটের ধারণাটি সংবিধানে যুক্ত করা হয়। বিশেষ করে জিয়াউর রহমানের শাসনামলে 142-এর 1-এর ক অনুচ্ছেদ যুক্ত করার মাধ্যমে সংবিধানের মৌলিক কিছু স্তম্ভ সংশোধনের ক্ষেত্রে সংসদের 2/3 ভোটের পাশাপাশি গণভোটের বাধ্যবাধকতা রাখা হয়েছিল। ঐতিহাসিকভাবে দেখা গেছে বাংলাদেশে গণভোট প্রায়শই কোনো অনির্বাচিত বা বিশেষ শাসক গোষ্ঠীর ক্ষমতা বা তাদের প্রণীত ব্যবস্থার বৈধতা অর্জনের একটি সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয়েছে, যেমনটা করছে বর্তমান অন্তর্বর্তী সরকারও। 2011 সালের 15তম সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এই গণভোটের বিধানটি বিলুপ্ত করে, যা সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে অবৈধ ঘোষিত হয়েছে। এই রায়ের পর পরোক্ষভাবে গণভোটের বিধানটি পুনরুজ্জীবিত হয়েছে বলে বর্তমান সরকার দাবি করছে, কিন্তু এই পুনরুজ্জীবনের প্রক্রিয়া এবং প্রয়োগ পদ্ধতি নিয়েই মূল বিতর্ক দেখা দিয়েছে। 2026 সালের গণভোটটি মূলত জুলাই ন্যাশনাল চার্টার 2025 বা জুলাই সনদকে ঘিরে হবে। এই সনদে 80টিরও বেশি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে 49টি প্রস্তাব সরাসরি সাংবিধানিক পরিবর্তনের সাথে জড়িত। এই সংস্কারগুলো আপাত দৃষ্টিতে ইতিবাচক মনে হলেও যে পদ্ধতিতে জনগণের কাছ থেকে এর সমর্থন আদায়ের চেষ্টা করা হচ্ছে, অনেক বিশ্লেষকের মতে তা আইনি ও সাংবিধানিক ত্রুটিতে ভরপুর। গণভোটে হ্যাঁর পক্ষে সরকার যে আদা জল খেয়ে নেমেছে, তাতে সরকার পক্ষের অন্যতম প্রধান যুক্তি হলো হ্যাঁ ভোট দেওয়া মানে সুশাসন কায়েম করা এবং না ভোট মানে পূর্বের ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যাওয়া। আইন বিশেষজ্ঞরা মনে করেন সরকার এই ধরনের প্রচারণার 3টি প্রধান আইনি ও নৈতিক ত্রুটি রয়েছে। প্রথমত, এটি লেভেল প্লেইং ফিল্ড বা সমান সুযোগের অভাব তৈরি করছে। একটি গণতান্ত্রিক নির্বাচনে বা গণভোটে রাষ্ট্রীয় ক্ষমতা ও সম্পদ ব্যবহার করে কোনো এক পক্ষের হয়ে প্রচার চালানো আইনের শাসনের পরিপন্থী। অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট বা কার্যপরিধি হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, কোনো বিশেষ রাজনৈতিক এজেন্ডাকে রাষ্ট্রীয় প্রোপাগান্ডার মাধ্যমে জনগণের উপর চাপিয়ে দেওয়া নয়। যখন সরকার রাষ্ট্রীয় টেলিভিশনে, ওয়েবসাইটে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কেবল হ্যাঁ ভোটের প্রচারণা চালায়, তখন তা না ভোটের সমর্থকদের জন্য একটি বৈষম্যমূলক পরিবেশ তৈরি করে। দ্বিতীয়ত, এ ধরনের প্রচারের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে তা স্পষ্টতই 1979 সালের প্রজাতন্ত্রের কর্মচারী আচরণ বিধিমালার লঙ্ঘন। সরকারের পক্ষে হ্যাঁ ভোটের প্রচার চালাতে গিয়ে গত 18 জানুয়ারি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ রাজধানীতে বিভাগীয় কর্মকর্তা প্রতিনিধিদের মতবিনিময় সভায় বলেছেন, গণভোটে হ্যাঁর পক্ষে প্রচার চালাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো আইনগত বাধা নেই, কিন্তু আমাদের বিশ্লেষণ হলো হয় তিনি আইন জানেন না, না হয় তিনি আইনের ব্যাখ্যাকে নতুন করে দাঁড় করাচ্ছেন। দর্শক, সংবিধানের 133 অনুচ্ছেদের অধীনে প্রণীত হয়েছে 1979 সালের গভর্নমেন্ট সার্ভিস কন্ডাক্ট রুলস। এই আইনের 25 ধারা অনুযায়ী কোনো সরকারি কর্মচারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক আন্দোলনে বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সেজন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি দপ্তরে হ্যাঁ ভোটের প্রচারণার নির্দেশ দেওয়া এবং
কর্মকর্তা কর্মচারীদের এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করা এই বিধিমালার চরম লঙ্ঘন। ধারা 25(3) অনুযায়ী কোনো সরকারি কর্মচারী কোনো নির্বাচনী প্রচারণার প্রভাব খাটাতে পারেন না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি জাতীয় সংস্কার কর্মসূচি, তাই এটি রাজনৈতিক নয়। কিন্তু যখনই কোনো প্রচারণার লক্ষ্য হয় জনগণের ভোটকে একটি নির্দিষ্ট বিকল্পের দিকে প্রভাবিত করা, তখন সেটি সংজ্ঞাগতভাবেই রাজনৈতিক প্রচারণায় পরিণত হয়। 1979 সালের আচরণবিধির রুল 25-এর মূল উদ্দেশ্য ছিল প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো নির্দিষ্ট আদর্শ বা ব্যবস্থার প্রতি একপাক্ষিক আনুগত্য থেকে দূরে রাখা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিধির একটি মন গড়া ব্যাখ্যা দিচ্ছে যে রাষ্ট্রীয় সংস্কারের প্রচারণা রাজনৈতিক নয়, কিন্তু আইনি মানদণ্ডে যে কোনো নির্বাচনী প্রক্রিয়া ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, তার সংস্কারের নামই হোক বা উন্নয়নের নামই হোক, একটি রাজনৈতিক কাজ। সূত্রগুলো বলছে সরকারের পক্ষ থেকে যতই বলা হোক না কেন, আপনারা জানেন গণভোটের পক্ষে প্রচারে নামলে ভবিষ্যতে বিপদে পড়তে পারেন তারা। বিষয়টি তারা নির্বাচন কমিশনকে ইতিমধ্যে জানিয়েছেন। নির্বাচন কমিশন সে কারণে বলছে সরকারি কর্মচারীরা হ্যায়ের পক্ষ নিয়ে প্রচারণায় অংশ নিতে পারেন না। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের প্রচার করবেন, কিন্তু পক্ষে বিপক্ষে যাবেন না। তবে সরকার যেভাবে মাঠ প্রশাসনকে ব্যবহার করে প্রচারণা চালাচ্ছে তাতে কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। গণভোট নিয়ে সরকারের ভয় আরেকটি জায়গায়, যেটি তৈরি করতে পারে নতুন বিরোধ। সূত্রগুলো বলছে গণভোট রায় যদি না জিতে যায় তাহলে ভবিষ্যতে সবচেয়ে বড় সমস্যা দেখা দেবে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা নিয়ে। 2025 সালের 20 নভেম্বর সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের রায় দেন। ওই রায় বলা হয় তত্ত্বাবধায়ক ব্যবস্থাটি 14তম সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে এবং আসন্ন 13তম সংসদ নির্বাচনে এর প্রয়োগ হবে না। এই রায়ের পর গণভোটের যৌক্তিকতা নিয়ে একটি বিশাল প্যাকেজ প্যারাডক্স তৈরি হয়েছে। সেটি হলো গণভোটের একটি অন্যতম প্রস্তাব হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার স্থায়ী রূপদান। যদি দেশের সর্বোচ্চ আদালত ইতিমধ্যে এই ব্যবস্থাটি পুনরুজ্জীবিত করে থাকে, তবে একই বিষয়ে আবার জনগণের ম্যান্ডেট চাওয়ার আইনি ভিত্তি দুর্বল হয়ে পারে। আবার গণভোটে জনগণ যদি না রায় দেয় তাহলে সেটি আদালতের আদেশের সাথে জনগণের ইচ্ছার এক সরাসরি সংঘাত তৈরি করবে। সূত্রগুলো বলছে নির্বাচন কমিশন হ্যাঁ ভোটের প্রচার থেকে পিছিয়ে আসার আরো একটি কারণ আছে, সেটি হলো এ ধরনের প্রচারণার সরাসরি আরপিওর লঙ্ঘন। আরপিওর নতুন সংশোধনী অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার এবং এআই এর অপব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। অথচ সরকার এবং তার সমর্থিত প্ল্যাটফর্মগুলো থেকে না ভোটের সমর্থকদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে এবং তাদের দেশ বিরোধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মে সরকারের একচেটিয়া নিয়ন্ত্রণ এবং হ্যাঁ ভোটের প্রচারণা আরপিও সেই ধারাগুলোর সাথে সাংঘর্ষিক, যা সব পক্ষের জন্য সমান সুযোগ নিশ্চিত করার কথা বলে। দর্শক, অন্তর্বর্তী সরকারের দাবি হলো গণতান্ত্রিক ব্যবস্থা দীর্ঘমেয়াদী করার জন্যই সরকার গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করতে চায়, কিন্তু এটি সুস্থ ও গণতান্ত্রিক গণভোট পরিচালনার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু গাইডলাইন রয়েছে, যা পদে পদে লঙ্ঘন করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভেনিস কমিশনের কোড অফ গুড প্র্যাকটিস অন রেফারেন্ডামস অনুযায়ী কোনো গণভোটের প্রশ্ন হতে হবে নির্দিষ্ট, স্পষ্ট এবং সেখানে বিভিন্ন বিষয়ের জগা খিচুড়ি বা প্যাকেজ ডিল থাকা উচিত নয়। অথচ 2026 সালের গণভোটে ভোটারদের একটিমাত্র হ্যাঁ বা না ভোটের মাধ্যমে পুরো 84টি পয়েন্টে জুলাই সনদটিকে গ্রহণ বা বর্জন করতে বলা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন এটি ভোটারের স্বাধীনতার পরিপন্থী। একজন ভোটার হয়তো প্রধানমন্ত্রীর 2 মেয়াদের সীমা সমর্থন করেন, কিন্তু তিনি হয়তো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণাটি পছন্দ করেন না, অথচ তাকে বাধ্য হয়ে হয় পুরো প্যাকেজটি গ্রহণ করতে হচ্ছে অথবা পুরোটি বর্জন করতে হচ্ছে। এই পদ্ধতিটি ভোটারের ইকুইটি অফ চয়েস বা পছন্দের সমতাকে বিনষ্ট করে। ভেনিস কমিশনের মতে একটি গণভোটের প্রশ্নে একটিমাত্র মূল বিষয় থাকা উচিত। বাংলাদেশের গণভোটে একই সাথে তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা এবং আরো অনেকগুলো বিষয়কে একটি প্যাকেজ হিসেবে আনা হয়েছে। এটি ভোটারদের বিভ্রান্ত করে। আন্তর্জাতিক আইনে একে ম্যানিপুলেটেড টেকনিক বা প্রভাবিত করার কৌশল হিসেবে দেখা হয়। ভেনিস কমিশনের গাইডলাইন 3 এর 1 খ অনুযায়ী
রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে গণভোটের প্রচারে নিরপেক্ষ থাকতে হবে। সরকার কেবল হ্যাঁ ভোটের সপক্ষে যুক্তি দিচ্ছে এবং না ভোটকে ফেসিবাদ হিসেবে চিত্রিত করছে। এটি ভোটারদের স্বাধীন মতামত গঠনে বাধা সৃষ্টি করে। দর্শক, সরকারের পক্ষ থেকে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, সেই গণতন্ত্রে না ভোট দেওয়ার অধিকার এবং বর্জনের অধিকার সমানভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশ সরকার যেভাবে একপাক্ষিক প্রচারণা চালাচ্ছে এবং না ভোট প্রচারকারীদের ষড়যন্ত্রকারী বা ফেসিবাদীদের দোষর হিসেবে চিহ্নিত করছে, তাতে একটি ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছে। এটি আন্তর্জাতিক মানবাধিকার সনদের সরাসরি লঙ্ঘন। তবে গণভোট নিয়ে সরকারের চিন্তা আর এক জায়গায়। গোয়েন্দা সূত্রগুলো বলছে গণভোটের কারণে নির্বাচনে সহিংসতার আশঙ্কা বহুগুণে বেড়ে গেছে। যদিও নির্বাচন কমিশন বলছে তারা প্রস্তুত, কিন্তু দুটি ভিন্ন ব্যালট পেপার ব্যবহার এবং ভোটারদের দীর্ঘ সময় লাইনে থাকা একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে। তবে পরিণাম যাই হোক না কেন, সরকার অতীতের সামরিক সরকারগুলোর মতো হ্যাকে বিপুল ব্যবধানে জয়ী করতে চায়। সেটি হলে টাকা খরচ করে গণভোট আয়োজন করার চেয়ে অধ্যাদেশের মাধ্যমে সরকারের সিদ্ধান্তগুলো জারি করা ছিল অনেক বেশি যৌক্তিক। এখন এই পর্যন্ত। আমি একটা বুদ্ধি দিতে পারি যে যদি আপনাদেরকে কেউ বাধ্য করে ভোট দিতে যাওয়ার জন্য, তাহলে যাবেন, ভোট কেন্দ্রে যাবেন, ইচ্ছা মতো গালিগালাজ করবেন ব্যালট বাক্সের মধ্যে, কিংবা বালের ভোট শব্দ লিখে চলে আসবেন, শেষ। কেউ তো আর জানতে পারছে না কে ভোট দিয়েছে। ভোট দিতে যাবেন, এই কাজ করে চলে আসবেন। বা ইউনুস একটা চোর, ইউনুস একটা ডাকাত, ইউনুস একটা বাটপার। হ্যাঁ, মানে সোজা কথা হচ্ছে আপনাদের মনের যত ঝাল আছে, দরকার ঝাল পিঠে কথাবার্তা লিখে চলে আসবেন। আপনাকে বাধ্য করেছে, আপনিও সেই পদ্ধতি অবলম্বন করলেন। ওকে, আমি একটা দ্বিতীয় কথা বলতে চাই, কারণ এরা যে ধুরন্ধর, আমি তো এদের ধান্দা কিছুটা জানি। সামহাও আমার একজন এই সরকারের খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমার একজন ইনফর্মার আছেন, আমি তার প্রতি খুবই কৃতজ্ঞ। মুক্তিযোদ্ধার সন্তান, অলওয়েজ মুক্তিযোদ্ধার সন্তান, মানে এইটা একটা বিষয় যে সে তার রুট কখনো ভোলে না। তো ওরা যে ধান্দাটা করছে, ওরা বিভিন্ন জায়গায় ক্যামেরা নিয়ে ফুটেজ নেওয়ার চেষ্টা করবে এবং নির্বাচনে অনেক মানুষের উপস্থিতিতে দেখানোর চেষ্টা করবে। আপনারা যেটা করতে পারেন, ভোট না দিতে গেলে আপনার উপরে বিপদ হইতে পারে, এরকম সিচুয়েশন না হলে আপনি ভোট কেন্দ্রে যাবেন না। আর ভোট কেন্দ্রে গেলেও নিজের নিরাপত্তার জন্য যা লাগে, ভালো করে একটা বেল্ট রাখা, বা নিজের নিরাপত্তার জন্য সেলফ ডিফেন্স, বুঝতে পারছেন, আশেপাশে আপনি অনেক জিনিসপত্র রাখতে পারেন। সুযোগ পেলে ওই কেন্দ্র যদি আপনার দখলে হয়, তাহলে ওইটাকে, ওই পিনাকি একটা শব্দ বলে না, আমাদের মহান মুক্তিযোদ্ধার স্লোগানটাকে বিকৃত করে যেটা বলে, তো আমরা বলবো যে ডক্টর ইউনূসের প্রাপ্য তারে বুঝিয়ে দিন। এক, আর ক্যামেরা দেখলে ওইখানে থাকবেন না, কারণ আপনাকে যদি জোর করা হয় ভোট দিতে যাওয়ার জন্য, আপনার তো ক্যামেরার সামনে যেতে হবে এমন কোনো কথা নেই। আপনি ক্যামেরা দেখলে সরে থাকবেন, ওই এরিয়ায় থাকবেন না, যেন আপনার মাথাকে দেখাইয়া অনেক মানে উপস্থিতি এটা দেখাইতে পারে। এবং যাদের সন্তান আছে, স্কাউটস থেকে বিভিন্ন জায়গা থেকে ভোটের ওইখানে নিয়ে দাঁড়ায় রাখতে বাধ্য করবে, রোদের মধ্যে, গরমের মধ্যে। এর কারণ হচ্ছে ওরা মাথা দেখাবে। আপনার সন্তানের অসুস্থতা, বিভিন্ন অজুহাতে আপনার যেতে দেবেন না, কারণ আপনার সন্তান এখানে ভোট কেন্দ্রে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা খুব বেশি। অলরেডি নিজুম ভাই আমাকে জানালেন, আমরা বিবিসি থেকে দেখালাম, এই উত্তরবঙ্গে একজন জামাত ইসলাম নেতাকে ৭২ হুরের কাছে পাঠিয়ে দিয়েছে বিএনপি। এরকম হবে, তারা মারামারি করবে। আপনার সন্তানকে যদি বলির পাঠা বানাতে চান, বানান, তেমন কিছু বলার নাই। তবে কৌশল সবচেয়ে বড় একটা শক্তি, এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি মিলিটারি এবং এদেশের রাজাকার আলবদর আল শামসদের রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের মহান মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন। তারা গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে এক এক বেলা এক এক বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, খাবার খেয়েছিলেন, রাতে ঘুমিয়েছিলেন। এই বাংলাদেশের মানুষ তাদের সর্বোচ্চ বুদ্ধিমত্তা দিয়ে তখন শত্রুর মোকাবেলা করেছিল। এখন সময়, এই ১২ তারিখের প্রহসন হবে কিনা জানি না, নাটক মঞ্চায়িত হলে আপনার নিজস্ব ভূমিকা আছে, আপনি কিভাবে প্রতিহত করবেন। নিজম ভাই, আপনি আর কিছু যদি যুক্ত করতে চান, এই প্রতিহত আমাদের করতেই হবে। আমার যুক্ত করবার জায়গাটা হচ্ছে যে সিম্পল। ভোটের ব্যাপারে আমি এটাকে কোনোভাবেই ভোট মনে করি না। মনে করি যে এক ধরনের প্রহসন, এক ধরনের সিলেকশন প্রসেস হচ্ছে, এক ধরনের ফাজলামো, ইত্রামো হচ্ছে। বাংলাদেশের দেশটাকে দখল করে এরা লুটপাট করছে, এবং এটাই আসলে মূল উদ্দেশ্য। সো একান্তই বাধ্য যদি কেউ না হন, তাহলে ভোট দিতে যাবেন না, নিজ নিজ বাসাতে থাকবেন, সারাদিন ঘুমাবেন, অনেকটা নাকে তেল দিয়ে ঘুমানোর মতো। এবং এই পুরো বাংলাদেশকে শেষ করার যে পায়তারা, বিশেষ করে আমি যেটা নিয়ে শঙ্কিত, সেটা হচ্ছে যে এই জুলাই সনদ, এটিকে হায়ের কথা বলে কমপ্লিটলি একটা আপনার বলা যেতে পারে যে এই রাষ্ট্রটাকে, মুক্তিযুদ্ধের রাষ্ট্রটাকে সিম্পলি ধ্বংস করে দেওয়ার একটা পায়তারা। বাংলাদেশের মানুষ যদি এটা বুঝে থাকে যে এই হাতে ভোট দেওয়া মানে হচ্ছে এই রাষ্ট্র শেষ, মুক্তিযুদ্ধ শেষ,
তার সমস্ত অর্জন ওইখানে শেষ। যদি বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করতে হয়, সেটা করবে একটি বৈধ পার্লামেন্ট, একটি নির্বাচিত সরকার। সেটি কোনোভাবেই এই গণভোটের কোনো এখতিয়ারই এই ইউনুসদের নাই। ফলে আমি মনে করি যে এই গণভোটের ব্যাপারে আপনি যদি জানো, সেটা যেন আপনার হয় না। আপনি এইসব জুলাই সনদ ফনদ এগুলা কিছুই মানেন না। স্বাভাবিক আমাদের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত যে সংবিধান ওইটাই চলবে। এইখানে যদি কোনো ধরনের পরিবর্তন দরকার হয়, সেটা সংসদ করবে এবং 2/3 ভোটে। আমরা জানি যে যেভাবে আপনার এক একটা অনুচ্ছেদ চেঞ্জ হতে পারে বা কোন নতুন ভাবনা যুগের সাথে তাল মিলিয়ে সংবিধান চেঞ্জ হতে পারে, বাট নট লাইক দিস ওয়ে। সো আমি বলবো যে নো ভোট। আর বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল ছাড়া এই রাজাকারের বাচ্চারা যেই সিলেকশন প্রসেস করছে, এখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এটাই আমার আহ্বান থাকবে।